ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সুশাসনের মাধ্যমে দেশের অগ্রগতির পক্ষে সোচ্চার সরকার প্রধান প্রায় এর বিপরীতে কাণ্ড করে যাচ্ছেন তার অধস্তন কর্মকর্তারা। তা জানিয়ে জনমনে থাকছে জিজ্ঞাসা। এসব নিয়ে আজকে আলোচনা। মাথায় কত প্রশ্ন আছে, কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সমরেজল করিম এবং সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সম্প্রতি অপারেশন ক্লিন হার্টের দায় মুক্তি অবৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত। এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? বিচারের বাইরে হত্যার বিরুদ্ধে তো এখন আপনারা সোচ্চার, কিন্তু সেই সময় যে অপারেশন ক্লিন হার্টের দায় মুক্তি অবৈধ ঘোষণা করা হচ্ছে সেটি সম্পর্কে আপনি কি মনে করছেন? পুরান জিনিস নিয়ে আপনি আলোচনা করতে চান? এটা তো আরো বোধহয় কয়েকটি অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি আর কি। দেখুন, আমাদের দেশে আমি আগেও বলেছি, এখনো বলি, সরকারে গেলেই একটি চোখ অন্ধ হয়ে যায়। যে যখনই যে সরকারই থাকুক না কেন আর কি, তখন তাদের ইচ্ছা মতো সরকার পরিচালনা করতে থাকেন আর কি। তো আবার সংবিধানকেও আমরা সমুন্নত রাখার চেষ্টা করি। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় যদি হয়, তাহলে সেটা চ্যালেঞ্জ করলে বিচার বিভাগ একটি রায় দিতেই পারেন আর কি। এবং সেই রায়টি দিয়েছেন যে দায় মুক্তিটা দেওয়া হয়েছিল সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং এই জিনিসটা তখন হয়তো যারা সরকার পরিচালনা করেছেন, মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, বা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, তারা হয়তো ওই জিনিসটা তখন ওইভাবে চিন্তা করেন নাই। তারা চিন্তা করেছেন আইন শৃঙ্খলা রক্ষার্থে। যেমন আজকেও দেখেন, এখনও ওই কি বলে, মানুষকে অস্ত্র উদ্ধারের নামে গুলি করা হয়। অর্থাৎ এই যে সিস্টেমটা, আপনি বলছেন যে এটি একটি পুরনো খবর এবং গত কয়েকদিন ধরে। আমি যেটা জানতে চাইছিলাম, আপনারা কি এরকম ধারণা করছেন কিনা যে এই দায় মুক্তিটি উঠিয়ে দেওয়ার পর এর হুকুম বা এর হিসাবে ওই আমলের সরকারের নীতি নির্ধারকদের কারো বিরুদ্ধে মামলা করা যেতে পারে বা মামলা করা হতে পারে, এই আশঙ্কা কি আপনারা করছেন? এটা তো জাজমেন্টের মধ্যে বলে দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন তিনি আইনের আশ্রয় নিতেই পারেন। আইনের আশ্রয় নিতে পারেন এবং সেক্ষেত্রে যে কাউকে করাও যেতে পারে। এবং সেটা নির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে। আপনার প্রমাণ, যে কোনো জিনিসই মামলা করলেই তো হবে না, মামলার প্রমাণ লাগবে, সাক্ষী লাগবে, তারপরে সেটার উপরে বিচার হবে। অ্যাডভোকেট সমরেজল করিম, গতকালই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা সুশাসন নিশ্চিতের মাধ্যমে উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করব। সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের ভূমিকা অনেক বেশি আমরা জানি, কিন্তু তাদের সাম্প্রতিক পারফরমেন্স আপনি কিভাবে মূল্যায়ন করছেন? টাঙ্গাইলে একটি মিছিলের উপরে গুলি চালিয়ে 3 জন, পরে আরো 1 জন, সর্বমোট 4 জনের হত্যা, তারপরে আরো নানা কিছু। আপনি নিশ্চয়ই জানেন যে আপনি পুলিশের পারফরমেন্স কিভাবে দেখছেন, আপনি বলেন। দেখুন, প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশে পুলিশি ব্যবস্থাটা অনাকাঙ্ক্ষিতভাবে রয়েছে। এটাকে যে প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট দরকার ছিল, মানুষের উপযোগী করার প্রয়োজন ছিল, গণতান্ত্রিক রাষ্ট্রে জনবান্ধব পুলিশ করার দরকার ছিল, সেই জনবান্ধব পুলিশ কিন্তু এখন আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। এর অন্যতম কারণটা হলো পুলিশকে ইনস্ট্রুমেন্টাল এবং অন্যান্য যে সাপোর্ট সেটা যেমন দেওয়া হয় না। অপরদিকে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, পুলিশ যে ল এনফোর্সিং এর কাজে থাকবে সেখানে তাদের ব্যবহার না করে ভিআইপি ডিউটি সহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত ডিউটিতে ব্যবহার করা। এর ফলে হয়েছে কি, পুলিশের যে সার্ভিসটা, সেই সার্ভিসটা আমরা প্রপারলি দেখি না। এখন অ্যাজ এ হোল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আমি অভিযুক্ত করি না, পুলিশ প্রশাসনকে। যেমন ভালো মানুষের ভিতরে অসভ্য, অভদ্র, চোর, ডাকাত, দুর্নীতিবাজ থাকতে পারে না, এ কথা বলা যাবে না। পুলিশের সাম্প্রতিক যে ঘটনা, টাঙ্গাইলের ন্যাক্কারজনক ঘটনা, আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে ভীষণভাবে ক্ষুব্ধ
এবং আমি মনে করি এটা ক্ষমতার চরম অপব্যবহার হয়েছে। না, রাজা- অ্যাজ এ হোল টোটাল পুলিশ না, অ্যাডমিনিস্ট্রেশন রেজা ভাই, আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আসলে আমরা দোষ দিচ্ছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে, 4টি প্রাণ আমরা আর ফেরত পাবো না এইরকম ঘটনা। এবং প্রিন্স ভাই আসলে আমাদের আলোচনা শুরুর আগে বলেছিলেন যে আজকে রংপুরেও তেল গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে 16 তারিখে যে তেল গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে যে সেটির মধ্যেও পুলিশ আসলে হামলা চালিয়েছে। পুলিশকে কি একটু অসহিষ্ণু মনে হচ্ছে আসলে? পুলিশকে অসহিষ্ণু মনে হচ্ছে না, কারণ পুলিশের এমন তো কোনো সমস্যা নাই যে কারণে অসহিষ্ণু। রাজনৈতিক অস্থিতিশীলতা নাই, অবরোধ নাই, হরতাল নাই, ভয়াবহ পরিস্থিতি নাই, এই অসহিষ্ণুতা আসার কোনো কারণ নাই। তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, তাদের স্ট্যান্ডার্ড বাড়ানো হয়েছে, তাদের গেজেটেড র্যাঙ্ক দেওয়া হয়েছে। এই অসহিষ্ণুতার কোনো কারণ দেখে না তোমার মনে হয় পুলিশকে নিয়ন্ত্রণের দেখভাল করার দায়িত্ব যাদের, সেই ক্ষেত্রে মনে হয় প্রচুর গাফিলতি রয়েছে। পুলিশের দেখভাল করার দায়িত্ব যাদের, যে তাদের আপনি- গাফিলতি রয়েছে। আপনি আপনি মনে করছেন যে নীতি নির্ধারকদের মধ্যেও কারো গাফিলতি থাকতে পারে। আপনি কি বলতে চাইছেন দেখভাল করার দায়িত্ব আসলে সরকারের সচিব, মন্ত্রী পর্যায়ে যারা আছেন তাদের? আমি ব্যক্তিগতভাবে মনে করি এর সঙ্গে লিংক অফ চেইন একেবারে টপ টু বটম যারা এই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব রয়েছে, তারা যদি কঠোরভাবে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতেন, তারা যদি পর্যবেক্ষণ করতেন, আমার ধারণা এ জাতীয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। জনাব রহিন হোসেন প্রিন্স, ভ্যাট বিরোধী আন্দোলন, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, সর্বশেষ মেডিকেল ভর্তি পরীক্ষার ইস্যুতে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন বিএনপি নেতারা, মানে আপনাদের পাশেই আপনারা পাচ্ছেন যেগুলি বিষয়ে মানে জনসম্পৃক্ত বিষয় আসলে বিএনপিও এখন বিবৃতি দিচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? আপনি দেখবেন যে মেডিকেলের ফল বাতিলের দাবিও বিএনপি করেছে, আরো নানা বিষয়ে যে আপনারা দাবিগুলি করতেন আগে শুধু আপনারাই করতেন বা বামপন্থী সংগঠনগুলি, সেগুলি ব্যাপারেও বিএনপি এখন দাবি জানাচ্ছে। আপনার পর্যবেক্ষণ? না, আমার মনে হয় এটা খুবই কি বলবো, যে এটা পরিষ্কার যে বিএনপি যে দাবিটা জানাচ্ছে এবং আমরা যে দাবি জানাই তার মধ্যে ফারাক অনেক বেশি। এবং বিএনপির দাবি, একথা আমি বলতে বাধ্য হচ্ছি, না বলতে পারলেই খুশি হতাম, যে এটা আমার কাছে মনে হয়েছে যে তারা হয়তোবা মনে করছে সরকার একটা ভূমিকা নিল, বিরোধিতা করার জন্যই সেই বিরোধীর কাজটা করেছে, কিন্তু এর যে অন্তর্গত সংকট তার সমাধানের জায়গাটা তারা বলেনি। আমি ছোট্ট দুটো উদাহরণ দিই। দেখুন, গ্যাস বিদ্যুতের দাম এটা বৃদ্ধির প্রতিবাদ আমরা কিন্তু এখনো আন্দোলনে আছি। ওই যে 16 তারিখে বললাম আমাদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ছিল, আমাদের পীরগঞ্জে এখানে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, আজকে তারা অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন। পুলিশ হামলা করেছে এবং বাংলাদেশের প্রায় 8-9টি জায়গায় আমাদের সমাবেশই করতে দেওয়া হয়নি, কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে আছি। আমরা গ্যাস এবং বিদ্যুতের দামের কথাই বলেছিলাম যে সরকার কেন বাড়াচ্ছে, সরকার কাদের স্বার্থ রক্ষা করতে চায়, দেশি বিদেশি লুটেরার বাইরে আমরা বলেছিলাম বিশ্বব্যাংক, আইএমএফ এর কথা। এবং আইএমএফ এর কথা বলেছিলাম যে আমাদের, আপনারা জানেন যে 190 কোটি ডলারের যে ঋণ, তার এইবারের কিস্তিতে 50 কোটি ডলারের ছাড় করানোর কথা। সেইখানে অর্থমন্ত্রী গেলে তাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে যে এই যে জ্বালানি কি বলে বিদ্যুতের দাম কেন অ্যাডজাস্ট বলতে বাড়ালা না। এবং এই কথা আমি একাধিক জায়গায় বলেছি যে এইবার এই বাড়ানোর পরে আমাদের পরিকল্পনা মন্ত্রী কিন্তু প্রথম 31শে অগাস্ট তাকে একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন তখন বললেন আমরা করব কি, আমাদের দেশে গ্যাস বিদ্যুতের দাম কম, বিশ্বব্যাংক তো আমাদের বকাবকি করে, এই ছিল তার ল্যাঙ্গুয়েজ। আপনি গতকাল আমাদের অর্থমন্ত্রীটা পড়েন, মানে দেখেন গতকাল তিনি বিদেশি এই দাতা মানে ঋণদাতা সংস্থার সাথে যে বৈঠক করেছে সেখানে বলেছে যে আমি যে 50 কোটি ডলার ছাড় করাবো, তারা এখনো আমাদেরকে যে শর্ত দিয়েছে সেগুলো পূরণ করতে পারেনি, এগুলো করতে হবে। তার 1 নম্বর আছে কিন্তু যে ওই যে জ্বালানি খাতের অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি আসছি কথাটা, আমরা কি আর দাতাদের উপরে এখন আর এতটা নির্ভরশীল? দেখছি তো প্রয়োজন নাই, এটা অপ্রয়োজন, কিন্তু সরকার করছে। আমি কথাটা বলছি এই জন্য, তাহলে যেহেতু তাদের বিষয়, আমি বিএনপির কথা বলছি, বিএনপি তো দেখবেন যে বিশ্বব্যাংক আইএমএফ এর বিরুদ্ধে কথা বলে না। সুতরাং মূল বিরোধিতা যদি এই দাম বৃদ্ধির বিরুদ্ধে করতে হয় তাহলে আপনার বিশ্বব্যাংক আইএমএফ এর বিরুদ্ধে করতে হবে, তাহলে তার বিরোধিতার জায়গায় এক না। আরেকটা ভ্যাটের কথাও বলে দিই, আপনি দেখুন আসলে একটু ওই আমাদের বলি যে জসিম মন্ডল বলেন যে আসল ঘটনা একটু পেছন ফিরে দেখতে হবে। তা পেছন ফিরে দেখলে কি, এই যে ভ্যাট যে এবার যে আনলো এটা কোত্থেকে আসলো? ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের এখানে দীর্ঘদিন ধরে তারা একটা জিনিস পাশ করিয়ে নিয়েছে যে উচ্চশিক্ষার কৌশলপত্র। আপনি এটা জানেন যে আমাদের 25 বছর মেয়াদী একটা কৌশলপত্রের কথা বলা হয়েছে এবং সেটা বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী যা আমরা প্রত্যাখ্যান আমরা করেছি বামপন্থীরা, কিন্তু আমাদের এই দলগুলো কিন্তু করেনি। ওর মধ্যেই বলা আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই কাজগুলো করতে হবে, তারই একটা পার্ট কিন্তু এই যে ভ্যাট বসানোর আইডিয়াটা ছিল। শুধু এটা না, সুতরাং বিএনপির বিরোধিতা আর আমাদের বিরোধিতা ডিফারেন্ট। সুতরাং আমরা যেভাবে এটা নিয়ে লড়াই চালিয়ে যাবো, আমার ধারণা তাদের পক্ষে সেটা সম্ভব না একটা পর্যায়ে। কিন্তু প্রিন্স ভাই, আমি আপনার কাছে আসবো, আপনাদের লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা কি কি ক্ষেত্রে কি সফলতা অর্জন করেছেন, কি কি ক্ষেত্রে চ্যালেঞ্জও ফেস করেছেন, সেটাও নিশ্চয়ই আপনি পরের বার বলবেন। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে যাওয়ার আগে অ্যাডভোকেট সমর রেজাউল করিম আপনার কাছে আসতে চাই একটি বিষয় নিয়ে, যে
বিশ্বব্যাংক বা আইএমএফ এর বকাবকি চাপ সৃষ্টি যেগুলি প্রিন্স ভাই বললেন এবং খবরের কাগজে যেগুলি প্রকাশিত হয়েছে সেগুলি কি আসলে এই সরকারের জন্য আসলে আর ম্যাটার করার কথা? সরকার কেন দেখুন, সরকার ম্যাটারও করছে না। মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থানটাকে যদি একটু গভীরভাবে আমরা দেখি, তিনি বিশ্বব্যাংকে শুধু না, তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে কারো মুখোপেক্ষী হয়ে কারো অপেক্ষায় থাকার জন্য বাংলাদেশের থাকার কোনো কারণ নাই। এ কারণে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, অন্য যাদের কথা বলেন, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকার কোন রকম তাদের মুখোমুখি হওয়া বা তাদের উপর ভর করে কোনো সিদ্ধান্ত গ্রহণ কিন্তু করছে না। বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর জন্য সময়টা কি খুব সঠিক ছিল? সেই- এবং না, কিছু ক্ষেত্রে সময়- ক্ষুদ্র, মাঝারি এবং এটা জি। আপনার সঙ্গে আমি একমত, সময়টা সঠিক ছিল না যখন এটা স্থিতিশীল অবস্থা দেশে ডেভেলপমেন্টে যাচ্ছে, এটাকে আমার ব্যক্তিগত নাগরিক ভাবনায় সঠিক ছিল না। কিন্তু বাংলাদেশে যখন বেতন বৃদ্ধি করা হয় কর্মচারী কর্মকর্তাদের, তখন তাদের এই বেতন দেওয়ার জন্য ট্যাক্স সহ অন্যান্য খাত থেকে যদি আহরণ করা না হয়, এটা তো কোনো গায়েবীয় জায়গা থেকে সরকারি সেই টাকাটা ক্ষেত্রে পাবে সেই না। না সেই ক্ষেত্রে পাবে না, কিন্তু সেই ক্ষেত্রে সেটাতে সমন্বয় এবং পরিকল্পনার অভাব কিনা? সেই পরিকল্পনার যে ভিতরে বেতন কিছু কমিশন কিছু- গঠিত হয়েছে 1 বছর আগে, বেতন যে বাড়ানো হবে সেটা সরকার জানতে হবে, সরকার কোত্থেকে টাকাটা দিবে সেটাও সরকারকে জানতে হবে। হঠাৎ করে সময় পছন্দটা যথার্থ না হতে পারে, কিন্তু সরকারকে এই টাকাটা কোনো না কোনো খাত থেকে তো আহরণ করতে হবে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ার ফলে সরকার 5 থেকে 600 কোটি টাকা মাত্র পাবে, বেতন বৃদ্ধির ফলে তাকে 24,000 কোটি টাকা বাড়তি দিতে অন্যান্য হবে। খাত থেকেও তো তাকে আনতে হবে। আমি জানি না সেটি কিভাবে সমন্বয় করবে। 21 লক্ষ মানুষের জন্য এবং 16 কোটি 21 জনগণের পকেট না, না, কাটতে হবে। 21 লক্ষ মানুষ আসলে 1 কোটি মানুষ, 21 লক্ষ লোকের হ্যাঁ, উপরে আরো পরিবারের আরো 80 পকেট লক্ষ কাটা লোক। যে শব্দটা না, পকেট- মহিন হোসেন প্রিন্স যেটা বলেন, জি। এটা হচ্ছে তাদের সুন্দর শব্দ চয়নের শুধু জায়গা। শব্দ না, এটাই সত্য কথা। গণ পকেট মারের সিদ্ধান্ত বলি, শুধু এবারের এই সিদ্ধান্ত পকেট না, মারে না, গণ প্রিন্স ভাই- পকেট মারের সিদ্ধান্ত প্রিন্স বলে ভাই, আমরা মনে অত করি। আবার বাড়ে তবে নাই। সাধারণ আপনি যত মানুষের- বলছেন না, না, তত বাড়া- আবার আমি বাড়ে। আদার যতই হোক, সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, পকেট চিকিৎসা, মারে নাগরিক কখনো কারোর অধিকার কাছ থেকে এইটা 10 লাখ, 1 নিশ্চিত লাখ করার যে মারতে পারে, জায়গাটা কখনো 2 টাকাও মারতে হোসেন পারে। প্রিন্সরা যত বক্তব্য দেন না কেন, এটা বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন কিন্তু শেখ হাসিনা সরকারি করতে না, প্রিন্স ভাইরা তো সরকারের কোনো মানে সেই দায়িত্ব কখনো ছিলেন না, ওনারা পারতেন কিনা সেটা আমরা এখনো জানি না। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনারা বিভিন্ন সময় বলে থাকেন যে সুস্থ হলেই দেশে ফিরছেন তারেক রহমান, তার শারীরিক অবস্থা এখন কেমন? সেই প্রশ্নটি উঠছে, আমাদের দর্শকরা এই প্রশ্ন করছেন যে তিনি মানে এইরকম কি কোনো সম্ভাবনা আছে কিনা যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন, তার মায়ের সাথে কথা বা আপনি তার উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের এরকম কোনো আভাস আপনি পেয়েছেন কিনা? দেখুন, বাংলাদেশে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মামলায় জর্জরিত অবস্থার মধ্যে আছে। মহাসচিবের বিরুদ্ধে 65টার বেশি মামলা আছে। স্ট্যান্ডিং কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে প্রায় 36টি মামলা মাথায় নিয়ে উনি পালিয়ে আছেন। এম কে আনোয়ার 17-18টি মামলা নিয়ে জেলখানার মধ্যে আছেন। আমানুল্লাহ আমানের 44টি মামলায় বেল হওয়ার পরেও উনি বেরোতে পারছেন না। আরো বহু নেতা কর্মী এখনো মামলার জট নিয়ে মাথায় নিয়ে কৌশলী করেছে সরকার যাতে অবস্থার মধ্যে, যাতে করে তারেক রহমান তো ভালো কথা, কেউই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে কেউ অংশগ্রহণ করতে না পারে। এবং এটি কৌশল নিয়েছে সরকার এবং যাতে এটা একটা অপকৌশল, আমি বলবো কৌশল না, এটাকে অপকৌশল বলবো। আমিও তার মনে কারণ করি যে- এইভাবে মামলা হামলা দিয়ে কিছুদিন মানুষকে বা আপনার গণতন্ত্রকে বা একটি রাজনৈতিক দলকে দাবিয়ে রাখা যায়, কিন্তু এরকম একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে খুব বেশি দিন যে এভাবে মামলা হামলা দিয়ে রাখা যাবে, এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমিও মনে করি, আমি আপনার সাথে একমত যে এটি একটা অপকৌশল, কিন্তু এইটি কাকতালীয় কিনা যে তাদের বিরুদ্ধে এই মামলা দেওয়ার পর থেকে দেশে নাশকতা কমে গেছে, এটি কি কাকতালীয়? নাশকতাটা কারা করেছেন, নাশকতাটা কেন করেছেন, সেইটার উপরে তো আমরা একটা তদন্ত কমিটি করার জন্য বলেছিলাম আন্তর্জাতিকভাবে। সরকার কিরকম তদন্ত কমিটি যে আপনারা দাবি করেছিলেন? আন্তর্জাতিকভাবে একটি তদন্ত কমিটি করতে কারা বলেছিলাম। থাকবে তার আপনাদের কারণ হলো সংস্থার ওই সময় দেখা গেছে বিভিন্ন পত্রপত্রিকা এসছে যে আপনার সরকারি দলের বা যে 5% লোক এরকম ছিল, সংগঠন তারাও বোমা মেরেছে, আগুন দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সন্ত্রাসী দল বানানোর জন্য কোনো না কোনো মহল থেকে চেষ্টা করা হয়েছে। এবং এটা যখনই বিএনপি বুঝতে পেরেছে যে না, বিএনপি তো একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক দল, তাদেরকে নিয়ে যাচ্ছে একটি সন্ত্রাসী দলে, তখনই বিএনপি তার অবস্থান পরিবর্তন সেটা করেছে। মোটামুটি বুঝতে বিএনপির 100 দিন লেগেছে এবং যেভাবেই হোক না কেন সময় লেগেছে, অনেক মানুষ মারা গেছে, একটা বৃহৎ রাজনৈতিক দল, মানুষ মারা গেছে, কারা মেরেছে
সেই সম্বন্ধে আমরা একটা তদন্ত কমিটি করতে বলেছিলাম। রেজাউল করিমের কাছে এই বিষয়টি একটু জানতে চাইবো যে মামলা দিয়ে তা রাজনৈতিকভাবে পঙ্গু করার একটি চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ প্রায়ই করছে, আপনি সেটিকে কেমন ভাবে দেখছেন? ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার কাছে 30টির বেশি মামলা থাকা সঙ্গত কিনা, এবং এম কে আনোয়ার, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এই সব মামলা থাকা সঙ্গত কিনা? পাশাপাশি আমি যুক্ত করতে চাই, গত কয়েক বছর ধরে সব পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস, এবং এম কে আনোয়ার, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এই সব মামলা থাকা সঙ্গত কিনা? পাশাপাশি আমি যুক্ত করতে চাই, গত কয়েক বছর ধরে সব পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠছে, আমরা ফাঁস হওয়ার কিছু রকম নমুনাও দেখতে পাচ্ছি। সরকার বিষয়টি কখনোই স্বীকার করতে চায় না। এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, আপনি এর নিয়ে কি দেখেন? আমি জনাব রুহিন হোসেন প্রিন্সের কাছেও বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো যে আপনার পর্যবেক্ষণ কি। আপনার একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকের বাংলাদেশ। তাহলে অপরাধ করতে তিনি উদ্বুদ্ধ করলেন। সেই জাতীয় ঘটনায় A to Z যারা সম্পৃক্ত থাকবেন, আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, জয়নাল ভাই ভালো লয়ার, প্রিন্সও সমাজ সচেতন রাজনীতিক মানুষ। অপরাধ কিন্তু একটা জায়গায় বসে করা হয় না। অপরাধের আদেশদাতা, নির্দেশদাতা, প্ররোচনাকারী প্রত্যেকে কিন্তু এই জন্য দণ্ডবিধিতে 109 ধারা, 114 ধারা, 149 এবং 34 ধারা রাখা হয়েছে ওই কারণে যে যিনি অপরাধ সংগঠন করবেন শুধু তিনি না, এর সঙ্গে দ্বিতীয় দেখে যিনি সম্পৃক্ত থাকবেন তিনি অপরাধী সাব্যস্ত হবেন। এই ক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক মামলা কি জয়নাল ভাই একটি মামলা উদাহরণ দিয়ে দেখাতে পারবেন যে এই মামলাটি রাজনৈতিক কর্মসূচি আমরা করছিলাম, ওই কর্মসূচি করতে দেবে না এই জন্য এই মামলাটি করেছে, সেটাকে রাজনৈতিক মামলা বলা যাবে? আর প্রশ্নপত্র ফাঁস, এই জাতীয় ঘটনাটি কোনোভাবে কাঙ্ক্ষিত না। তবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো হচ্ছে, অতীতে তো পিএসসির একজন চেয়ারম্যানের পিএস যে ইন্টারভিউ দিয়েছিল, একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখিয়েছিল যে সেখানে লিস্ট করে দেওয়া হতো যে এই লোকগুলোকে পাশ করাও। সেই জাতীয় ঘটনা কিন্তু এখন ঘটে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘটেছিল, সেখানে অনেকে গ্রেপ্তার হয়েছে, উল্লেখযোগ্য ব্যক্তিদের ছেলে মেয়েও গ্রেপ্তার হয়েছে। রিসেন্ট যে ঘটনা সেখানে কিন্তু গ্রেপ্তার হয়েছে। এইটা বাইরের থেকে বিচ্ছিন্নভাবে যে ঘটনা, এতে সরকার প্রধান বা শীর্ষ পর্যায়ে কাউকে অভিযুক্ত করা বোধহয় ঠিক হবে না। আমাদের দর্শকরা একটি প্রশ্ন প্রায় করে থাকেন, বিশেষ করে সামাজিক গণমাধ্যমে, আপনি যখন বলেন যে কোনো একটি ঘটনা ঘটলে তার উপরে যে মানে তা খতিয়ে দেখা, তার পিছনে কে এটি বা ইয়ে করছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা সর্বশেষ টাঙ্গাইলের ঘটনাটি সামনে আনি, টাঙ্গাইলের ঘটনায় পুলিশ গুলি চালিয়েছে কত সত্য, পুলিশের উপর মহলের কেউ না কেউ সেই গুলির আদেশ দিয়েছে কত সত্য, এবং সেও এই আদেশ দিয়েছে তার উপর মহলের কোনো নির্দেশেই, তাহলে সেও কি উপরে যেতে যেতে আমরা সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সামনে আনতে পারবো? একটা কথা বলি, জি, 10 ট্রাক অস্ত্র মামলায় কিন্তু ঘটনাস্থলে যারা ছিল তার বাইরেও কিন্তু অনেক অভিযুক্ত হয়ে দণ্ডিত হয়েছেন। জি, আমি নাগরিক হিসাবে আপনার এই লাইভ প্রোগ্রামে বলছি, টাঙ্গাইলের ঘটনার সঙ্গে উপর থেকে নিচ পর্যন্ত কারু সম্পৃক্ততা পাওয়া গেলে আজ হোক কাল হোক এই ঘটনার দায় দায়িত্ব তাদের বহন করতে হবে। আপনাকে ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স। একটি বিষয় আপনি এই বিষয় নিয়ে নিশ্চয়ই বলবেন, আমরা একটু প্রশ্নটি আপনাকে করে রাখি। দশম সংসদে সরকার গঠনের পর আওয়ামী লীগের নেতারা, যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা আছেন, তারা বারবার বলেছেন তারা আসলে গণতন্ত্রের উপর জোর দিতে চান, সেই ক্ষেত্রে গণতান্ত্রিক উন্নয়নের ক্ষেত্রে জোর দিতে চান, সেক্ষেত্রে তারা গণতন্ত্রের বিষয়ে তারা খুব বেশি কিছু কথাবার্তা বলছেন না। এটি কি বাম ধারার চিন্তাধারার সাথে সম্পৃক্ত কিনা? কারণ এক্ষেত্রে উন্নয়নকে, জনগণের জানমালের সর্বোচ্চ পাওয়াকে, মৌলিক অধিকারকে, মৌলিক চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপারটি করা হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আমি তার আগে 2-3টা ছোট করে আগের কথা বলে যাই। দেখুন, এখানে পুলিশের অন্য কথা আর বলতে চাই না, যেটা এই যে 800 বললেন, আমি গতকাল সম্ভবত আপনার ওইটাও আমি শুনছিলাম, উনি যে যুক্তি দিয়েছিলেন, যদি আমার ভুল না হয়ে থাকে, যে কত মানুষ ওইখানে আসে আমাদের একটা হিসাব আছে, সেই অনুযায়ী দিলাম। তা আমি তো প্রথম বলি এটা সংবিধান বিরোধী কথা, কারণ আমাদের সংবিধানে অধিকার দিয়েছে আমাদের কথা বলার জন্য সংঘবদ্ধ হওয়ার, এইটা একটা বিরোধিতা। কিন্তু ভুল কাজ যেটা করেন, আমি জানি আমার সাথে অতীত এই ধরনের যখন হয়, পুলিশ অনেক বলেছে যে ভাই এইটা করার মধ্য দিয়ে আমরা একটা ত্রাস সৃষ্টি করার চেষ্টা করি যাতে ভবিষ্যতে না হয়। এখন কিন্তু অ্যাকচুয়ালি ত্রাস না, এইটা হচ্ছে তার বাণিজ্যের জন্য। কারণ 800 জন যদি দেওয়া হয়, এখানে উকিল সাহেবরা আছেন, তারা ভালো বলতে পারেন, যাকে খুশি ধরে বলবে যে তুমি আছো, অথবা ধরার আগে বলবে খবর আছে কিন্তু 800 তুমি একজন। এইটা আজকে হয়, এটা আমি এই প্রসঙ্গ বললাম। টাঙ্গাইলের ঘটনা নিয়ে সবচেয়ে খালি একটা মন্তব্য করি, এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা, এইটাকে আমাদের সমাজে কোথায় চলে গেছে সেটা আমাদের খুঁজে দেখা দরকার। 1 নম্বর, পুলিশের যেখানে প্রয়োজন ছিল, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেইটা না নিয়ে যে জনগণ তার নৈতিক অবস্থান থেকে সামনে আসলো, তারা এই নৈতিক মানুষের উপরে আঘাত করে সে বলবো আর একটা অপরাধীর কাঠ করে দাঁড় করলো। এইখানে এই যে ক্লোজ করাটা, এই নাটকটা বাদ দেওয়া। কিন্তু প্রিন্স ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ভারপ্রাপ্ত পুলিশ প্রধান আমাদেরকে বলেছিলেন যে
ওই যেই তিনজন এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত বলে অভিযোগ করা হচ্ছে, সেই তিনজনকে পুলিশরা গ্রেফতার করেছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু নিশ্চয়ই এটা ছড়ানো হয়েছে যে তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং এইটি জড়ো করা হয়েছে সেটি ইচ্ছা করে না। এটা মোটেই আমরা যতটুকু আমাদের মাধ্যমে খবর যেটা পেয়েছি এবং পত্রিকার মাধ্যমে, সেটি হচ্ছে গ্রেপ্তার করার পরও ওই বাড়িতে পুলিশের একজন থাকায় ওইখানে তার প্রচারটা এমন ঘটে গেছে যে এই থানা এবং পুলিশ এমন আছে এদেরকে তারা দণ্ডিত করবে না, অর্থাৎ এইটাই। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে, তুমি তাহলে আমি যদি এবার যুক্তির খাতে ধরি, এরকম ঘটনাও ঘটে, তাহলে তো পুলিশের উচিত ছিল এই মানুষকে বুঝিয়ে তার জায়গাটা করা, সেই কাজটা সে করলো না। এই একটা কথা। আরেকটা ছোট্ট করে বলি, এই যে যেটা আপনি প্রশ্নপত্রের কথাটা বললেন, ফাঁস আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সবচেয়ে দুরবস্থা হচ্ছে এর সাথে উপর থেকে নিচ পর্যন্ত জড়িত, এটা আমরা জানি, কিন্তু সমস্যার সবচেয়ে বড় হচ্ছে এটা কখনো সরকার স্বীকার করছে না। এবার দেখুন, র্যাব ধরা পড়ার পরে র্যাবের মাধ্যমে আমরা জানলাম যে এটার সাথে তারা, মানে কি বলবো, যে যাদেরকে সে গ্রেপ্তার করেছে প্রশ্নপত্র ফাঁসের সাথে তারা জড়িত ছিল। আর আমাদের এই প্রতিমন্ত্রী সম্ভবত তিনি বললেন যে না, কোনো ফাঁসের ঘটনা ঘটে নাই। এইটাই, অর্থাৎ এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আজকে আমাদের যাকে ধরে নিয়ে আসছে সে আবার এরকম কথাও বলেছে যে তারা প্রশ্নপত্রের সঙ্গে জড়িত, কিন্তু তাদের ফাঁস করা প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের নাকি কোনো মিল নাই। কিন্তু আবার তো আপনি দেখেন পরীক্ষার্থীদের হিসাব সোজা, সে বলছে আমি পরীক্ষা হলে যে যেটা পেয়েছি আগের এবং পরেরটা মিল আছে, এবং কে টাকা কত টাকা লেনদেন হয়েছে সবই বেরিয়ে আসছে আপনাদের কথায়। আমি শেষ যে প্রশ্নটা আপনি করেছিলেন সেটা এখন বলতে হয় যে মোটেই বামধারার সাথে এটা, মানে কি বলবো, সম্পৃক্ত না, এবং একটা অপব্যাখ্যা যদি কেউ করে থাকেন, যদিও আমি শুনি নাই, কেউ যদি বলতে চান অপব্যাখ্যা এই কারণে, দেখুন উন্নয়নটা কি, আমি যদি সংক্ষেপে বলি, উন্নয়ন তো মানুষের জন্য। আমরা কিন্তু বরঞ্চ যে বামপন্থীদের সাথে অন্যদের বুর্জোয়া দলগুলোর একটা বড় ডিফারেন্স হচ্ছে, আমরা সকল উন্নয়নে মানুষকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে করতে চাই। এবং উন্নয়ন মানে আপনি খালি অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিলেন তাই তো না, তার একটা মানবিক উন্নয়ন, মানসিক উন্নয়ন, এবং ওই যে ইনভলভমেন্ট করার কথা বললাম ওই উন্নয়ন, ওইটা যদি না হয়, দেখুন এটা তো সত্য কথা, আজকে বাংলাদেশে ওই যে সমাজটা আমি বলে গেলাম এমন জায়গায় চলে গেছে যে একটা সংকটের সময় একজন মানুষ যে নিজের রেসপন্সিবল আচরণ করবে, অধিকাংশ কিন্তু সেটা করছে না, যদিও তার নানা কারণ আছে, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। তাহলে মানুষের তো ওই উন্নয়নটা করতে হবে। ওই উন্নয়ন করতে গেলে অবশ্যই আপনার গণতান্ত্রিক হইতে হবে, গণতান্ত্রিক পথ বাদ দিয়ে চলবে না। আমি একটা ছোট্ট করে বলি, আপনি ধরেন টাঙ্গাইল বা অন্য জায়গায় আজকে যদি আমাদের গণতন্ত্রের চর্চাটা থাকতো, আমাদের যদি স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত প্রতিনিধি তার গণতান্ত্রিক অবস্থা থাকতো, আমার পছন্দের লোক অপছন্দের লোক হোক, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা অনেক ক্ষেত্রে ওই মানুষজন যেও কিন্তু সে কতগুলো ভূমিকা রাখতে পারতো। সুতরাং এখন উন্নয়নের যে তকমা জুড়ে দিয়ে গণতন্ত্রকে গণতন্ত্রহীন অবস্থায় রেখে উন্নয়নের কথা বলা হয়, সেইটার ফল ভালো হয় না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি, এই যারা এই কথা বলেছেন তারা দেখলাম বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কথা বলেন, কিন্তু হঠাৎ করে তারা সবাই মাহাথির প্রেমী সেজে গেলেন, তারা মাহাথিরের স্বপ্ন বাস্তবায়ন করবেন। আপনারা দেখেছেন, আপনি দেখেন ওই মাহাথিরের ওই দেশে মোহাম্মদ মাহাথিরও এই বছর 85 বছর থেকেও তো বেশি বয়স ওনার, যদি আমি ভুল না করে থাকি, উনারকে কিন্তু আজকে রাজপথে নামতে হলো দুর্নীতির বিরুদ্ধে। অর্থাৎ ওই যে গণতন্ত্রহীন পরিবেশও মানুষের উন্নয়ন শেষ বেচারে কাজে লাগে না। সুতরাং এটা বামপন্থার সাথে কোনো সম্পর্ক নাই, বরঞ্চ আমরা এটা ঘোরতর বিরোধিতা করি। উন্নয়নকে গণতন্ত্রের সম্পূরক করেই আমাদের কাজকর্ম করতে হবে। আমরা এটা বিরতি নিচ্ছি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিরতির পর ফিরে এসে আপনাকে জানতে চাইবো যে আপনার কথাও যদি আমি মেনে নিই যে বিএনপি নানা রকম অপকৌশলের কাছে এখন একটু দমে আছে, সরকারের অপকৌশলের কাছে একটু পর্যদস্ত আছে, সেই অবস্থা থেকে বিএনপিকে উত্তরণের জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কি কি উপায় রয়েছে বলে আপনি মনে করছেন, বা কি কি পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে দরকার উত্তরণের জন্য? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কি কি উপায় রয়েছে বলে আপনি মনে করছেন, বা কি কি পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপি আসলে যে অপকৌশলের কাছে পর্যদস্ত হয়ে আছে বলে আপনি মনে করছেন, সে তার থেকে উদ্ধার পেতে বিএনপি আসলে এখন কি করণীয়? বিএনপি তো বলেছেই যে বিএনপি তার অর্গানাইজেশনটাকে এখন আপনার বিল্ড আপ করছেন, তৃণমূল পর্যায়ে অর্গানাইজেশন তারা পুনর্গঠিত করছেন, এবং এই এমনিতেই তো গণতান্ত্রিক আন্দোলন কিন্তু বিএনপি আছে এখনো। তার কারণ
বিএনপি মনে করে যে 5ই জানুয়ারির নির্বাচন এইটা সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হয় নাই, এবং বিএনপি এখনো মনে করে যে সরকার জোর করে এই পৃথিবীতে গ্রহণযোগ্য হয় না এই কথা কি ঠিক? মার্কিন প্রেসিডেন্ট ওবামা জাতিসংঘে 5টি উপকমিটিতে শেখ হাসিনা that থাকছেন। is different issue, but the question is this, whether the people have cast their vote in favor of this না, না, সেইটা আপনি government, বলতে that পারেন, is the কিন্তু question. কারণ পৃথিবীতে But- গ্রহণযোগ্য হয়েছে but- কিনা। but question is this, যে আইপিইউ সিপিইউ তে বাংলাদেশ মানুষ চেয়ারম্যান আইপিইউ সিপিইউ বাদ দেন, কথাটা হচ্ছে আমি আমার চোখ দিয়ে দেখছি যে বা কেউ ভোট দিতে যায় নাই। সেখানে যদি আপনি বলেন যে না আমি হাজার হাজার লোক দেখছি ভোট দিতে যেতে, তাহলে সেখানে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু কোশ্চেন ইজ দিস, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সরকার আসেন নাই, তাদের উইদাউট এনি ভোট তারা এই ক্ষমতায় বসে আছেন এবং দেশ চালাচ্ছেন, এবং সেই কারণে তারা বারবার বলছেন যে আমরা এখন উন্নয়নের দিকে মনোনিবেশ করছি, গণতন্ত্র তাদের কাছে এখন ইম্পর্টেন্ট কোনো ব্যাপার না। জানাব, আমি বলছিলাম যে কিন্তু BNP কে- বিএনপির কাছে গণতন্ত্রটা হচ্ছে শুধু সরকার পরিবর্তন না, প্রতিটি ক্ষেত্রে কিন্তু BNP তো নির্বাচনে অংশগ্রহণ করলো না, জানাব ভাই। নির্বাচনই কিন্তু গণতন্ত্র না, নির্বাচনে সরকার পরিবর্তনই গণতন্ত্র না, সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক আচরণ হচ্ছে গণতন্ত্র। আপনি দেখেন আজকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, যে সমস্ত জায়গায় বিএনপি অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছে, তারা কি সেই চেয়ারম্যান সাহেবরা কি দায়িত্ব পালন করতে পারছে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে পারছেন না, because of the fact- একটা সেকেন্ড আমি এটা সময় রেজাল্ট করার একটা জবাব দেবো। যারা আসলে নির্বাচিত হয়েছিলেন ভোট পেয়ে, যে নির্বাচন কভার করতে আমরা গিয়েছিলাম, তারা আসলে দায়িত্ব পালন করতে পারছে না। আমি যদি রাজশাহীর কথা বলি, আমি যদি সিলেটের কথা বলি, গাজীপুরের কথা বলি, খুলনার কথা বলি, খুলনায় উনি বোধহয় Everywhere, ঢাকা আছেন, everywhere. বরিশালের কথা বলি, বরিশালের মেয়র আছে বহাল। এর বরিশালের মেয়র তো বহাল আছেন, আজকে তাকে দেখতে আছে, পেলাম। কোন নাম করি? কিন্তু এটি কিরকম একটা অবস্থা রাজা ভাই? আমাদের দেশে বিদ্যমান যে আইন, সেই আইনে কিন্তু এমন বিধান রাখা হয়েছে, এই আইন জয়নাল ভাইদের সময় হয়েছে, পরবর্তী সময় হয়েছে, পূর্বে হয়েছে, যে ফৌজদারি মামলায় যদি কারোর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়, তাহলে সরকার যদি মনে করে জনস্বার্থে তাকে ওই দায়িত্ব রাখা প্রয়োজনীয় নাই, সেক্ষেত্রে তাকে অপসারণ বা সাসপেন্ড করতে পারবেন। খালেদ মহিউদ্দিন, আমার ব্যক্তিগত অভিমত, নির্বাচিত কোনো জনপ্রতিনিধি যতক্ষণ সাজা না হয় ততক্ষণ পর্যন্ত একটি মামলা হয়েছে বা অভিযোগ গঠন হয়েছে বা অভিযোগপত্র হয়েছে, এই অজুহাতে তাকে সাসপেন্ড করা আমি মনে করি জনমতের প্রতিফলনের বিরুদ্ধে অবস্থান। আপনাকে ধন্যবাদ, কারণ আমার মনে আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের একটি আবেদনের প্রেক্ষিতে বগুড়ার একজন কাউন্সিলরকে আসলে তাকে শপথ নেওয়ার জন্য নিজে ব্যবস্থা করে দিয়েছিলেন। উনি তখন আদালতে ছিলেন, কারণ তিনি বলছিলেন যে জনগণের প্রতিনিধির আসলে শপথ নেওয়ার অধিকার আছে। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনি বিএনপির উত্তরণের পথটি বলছিলেন। তৃণমূল পর্যায় থেকে বিএনপি পুনর্গঠিত হচ্ছে, তার কারণ বিএনপির অধিকাংশ নেতাকর্মী তৃণমূল পর্যায় পর্যন্ত, আপনি দেখবেন জেলা প্রেসিডেন্ট পর্যন্ত অনেকেই এখনো জেলখানার মধ্যে আছে, রাইট। হাজার হাজার নেতাকর্মী জেলখানার মধ্যে আছে। তারপরেও বিএনপি তাদের দলকে পুনর্গঠিত করার জন্য তারা চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়। আপনি জানেন ইতিমধ্যেই বা তৃণমূল পর্যায়ে বিএনপি বা নীতি নির্ধারকরা চিঠি পাঠিয়েছেন, তাদেরকে বলেছেন যে দলকে পুনর্গঠন করার জন্য। দল পুনর্গঠিত যখন হয়ে যাবে তখন বিএনপির একটা কাউন্সিল হবে, এবং কাউন্সিলের পরেই বিএনপি পরবর্তীতে, আমি এখনও বলছি, আগেও বলেছি যে বিএনপি একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং নির্বাচনেই বিএনপির বা সবচেয়ে বড় জিনিস নয়, বিএনপি সর্বস্তরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে পুনর্গঠিত করতে চাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি। প্রিন্স ভাই, আমি একটা মানে অপ্রিয় প্রশ্ন করতে হচ্ছে, আমাদের দর্শকরা এরকম বলছেন যে আপনারা যারা বাম ধারার রাজনীতি করেন, আপনার সিপিবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তারা আসলে অনেক ভালো কথা বললো, আপনাদের সাথে জনসম্পৃক্ততা নেই এবং আপনাদের কথা আসলে খুব বেশি ম্যাটার করে না। আপনারা টক শোতে আসেন বা বক্তৃতায় আপনারা সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু আপনাদের কথার কোনো প্রভাব জনগণের মধ্যে নেই। এটির কি কারণ বলে আপনি মনে করছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাদের বক্তব্য কেবলমাত্র গণমাধ্যমে এবং বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকছে কিনা, সাধারণ মানুষের মধ্যে এর কোনো প্রভাব আছে কিনা আমাদের দর্শকরা জানতে না, চাইছেন। আমি ধন্যবাদ জানাই যে দর্শকরা জানতে চেয়েছে, এবং কথাটা আমি বেঠিক তা মনে করি না। যেমন আজকেই আমরা এই যে টাঙ্গাইলের ঘটনার প্রতিবাদে প্রেস ক্লাবে সমাবেশ এবং মিছিল শেষে যখন আমি ফিরছিলাম একটা চায়ের দোকানে বন্ধু বান্ধব সহ, তখন এরকমই একজন বললেন কি ভাই আপনারা তো ভালো ভালো কথা বলেন, কেউ তো আপনাদের কথা শোনে না। এই হচ্ছে তো এখন কথাটা। আমি যদি এটা বলি যে তাহলে কথাটা আমরা ভালো বলছি কিনা বা ঠিক বলছি কিনা, আমি ভালো মন্দর জায়গায় যাই না, যে সমাজের জন্য যেটা ঠিক কথা সেটা আমরা বলছি কিনা। তো প্রথমে যদি এটা বলি যে তাহলে কথাটা আমরা ভালো বলছি কিনা বা ঠিক বলছি কিনা, আমি ভালো মন্দর জায়গায় যাই না, যে সমাজের জন্য যেটা ঠিক কথা সেটা আমরা বলছি কিনা। তো প্রথমে এটা রিকগনাইজ করে কিনা, তো আমি দেখছি সমাজ এটুকু রিকগনাইজ করে অন্তত পক্ষে। আমরা যে খারাপ কথা বলছি, কিন্তু প্রিন্স ভাই আসছি একটা আমি। জিনিস কিন্তু আমরা সাংবাদিকরা কিন্তু মনে করি যে আপনারা সবকিছুই অতি নেতিবাচক জায়গা থেকে দেখেন কিনা সেটিও একটি বিবেচনা করে। আপনাদের মুখে আমরা কখনোই কাউকে খুব প্রশংসা করতে শুনি না, সেটিও একটি বিপদ। আচ্ছা, আমি একটু সময় লাগবে, থাকলে আমি বলতে পারতাম অবশ্যই আমরা প্রশংসা করি, তবে আমি আপনার কথাকে ওইভাবে না নিয়ে আমি নিচ্ছি যদি সেই ধরনের প্রবণতা থাকে আমার ভুল প্রবণতা, অবশ্যই ভুল প্রবণতা। এবং হ্যাঁ, এটা আমি এই একটা পয়েন্টে অ্যাডমিট করি, অন্তত একটা ব্যক্তিগত হয়ে বলছি, আমাদের সম্পর্কে অনেকের যে আমরা শুধুমাত্র না বোধক হই, যেটা আমাদের সোসাইটি পছন্দ করে না। এই আত্মসমালোচনা ব্যক্তিগত আমার আছে, সেটা বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। তাহলে আমি এটা বলতে চাচ্ছি যে কথাটা খারাপ কিন্তু বলছি না, বা খারাপ কথা বলছি এটা মনের মানুষ মনে করে না, কিন্তু মূল্য পাচ্ছি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখুন, আমরা এই যে ভ্যাট বিরোধী আন্দোলন, আমি এখানে যে ব্যাখ্যাটা দিলাম একটু ভেতরকার ব্যাখ্যা, কিন্তু দেখেন যেভাবে হোক, সময় নেই, কারণ একটু সময় লাগবে ব্যাখ্যা করতে গেলে, সে সময় নাই, মানে আপনার নাই, কারণে যে ছাত্ররা যখন নামলো সবাই, সরকার কিন্তু মানতে বাধ্য হলো। বিদ্যুৎ গ্যাসের ব্যাপারে সবাই, আপনি বলেন বাংলাদেশে, আমি জানি না, এমনকি আমি আওয়ামী লীগ ওপেন টক শোতে আওয়ামী লীগের প্রধান সারির নেতা, আমি বলবো ধরেন দলের অর্গানাইজিং সেক্রেটারি পর্যায়ের নেতারাও এই ধরনের টক শোতে বলেছে যে এটা ঠিক হচ্ছে না, বা আমি ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলেছে যে নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে বিবেচনা করবেন। তারপরে দেখেন সরকার মানেনি, কারণ মানুষ ঠিক মনে করেছে কিন্তু রাজপথে নামেনি, নামাতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা, এটা আমি মনে করি। অর্থাৎ নামাতে না পারার ব্যর্থতা আছে। যেমন আমি আপনাকে বলি 16 তারিখে ওই যে বললাম যে পীরগঞ্জে আমাদের ওইখানে কর্মীদের উপরে হামলা হলো, মামলা হলো, এবং ইন্টারেস্টিং এরকম যে আলোচনাগুলো এখানে বসে করলেন, দেশটাকে পুলিশি রাজত্ব এবং মাস্তানি রাজত্বের একটা প্রমাণ। পীরগঞ্জ পুলিশ ধরলো 7 জনকে, লোকাল যুবলীগ প্রথমে হামলা করলো, স্বেচ্ছাসেবক লীগ নামদাইরা, তারা 5 জনকে ধরে পুলিশের হাতে দিল। মানে এদিকে আপনি দেখেন তাহলে পুলিশের ভূমিকা আর এই ভূমিকা, এটা সবাই জানে, আপনারা আসছেন। তারপরেও কিন্তু ওইখানে আমাদের কয়েক হাজার মানুষ নেমেছিল, কিন্তু আমি যেমন ব্যক্তিগতভাবে ওই দিনের প্রোগ্রামে সারা দেশে খুলনায় ছিল, ওখানে কয়েক হাজার মানুষ নামেনি, অর্থাৎ মানুষকে আমরা নামাতে পারছি না, এই ব্যর্থতা আছে। আমি শেষ কথাটা এটা বলি সময়ের বিবেচনা রেখে, যে আমার একটা ব্যক্তিগত, আপনি বলছেন যে আত্মসমালোচনার জায়গাটা, সেটি হচ্ছে দেখবেন যে অনেকদিন ধরে বাংলাদেশের বামপন্থার নামে এখনো পর্যন্ত যেসব নেতারা পরিচিত বাইরে, তারা এমন সুবিধাবাদের দিকে চলে গেছে, যখন আপনি ধরেন আমার কথা বাদ দেন, এক্স বা ওয়াই নামে একজন ভালো মানুষ আপনি খালি এখানে নিয়ে আসবেন, বেরোনোর পরে তাকে যদি বলে আরে ভাই তুমি কে, তোমার অমুক নেতাকে দেখছি না, তোমার থেকে বড় লেকচার মারতো, তোমার থেকে আরো ভালো মানুষ ছিল, তার চেহারা দেখো। অর্থাৎ মানুষের এই মনোজগতে সেই আস্থার সংকটের মধ্যে যে নাই, আমি তা মনে করি। এটা একটা বড় প্রবলেম। আর একটা বড় সমস্যা, মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি, একেবারে জানি না তা না, কিন্তু এখন বড় একটা গ্যাপ, এটা আমার ব্যক্তিগত অভিমত বলছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের এই সংকট উত্তরণের জন্য আর একটা জেনারেশনকে একেবারে আত্মত্যাগী হয়ে মাঠে নামতে হবে। সেই জেনারেশনকে আমরা কিন্তু এখনো, মানে আমি বলবো আমরা অনেকে সেই জেনারেশনে পুরোপুরি দায়িত্ব যেমন পালন করছি না, আর একটা যে আমাদের পরের প্রজন্মকে আকৃষ্ট করে নিয়ে আসবো, সেই আকৃষ্ট আমরা করতে পারছি না। সেই ব্যর্থতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং সেই জায়গাগুলো উত্তরণে আমরা চেষ্টা করছি। আমি অনুরোধ করব এই ব্যাপারে আমাদের যে কোনো সমালোচনা আমরা গ্রহণ করব, এটাকে আমরা মনে করি যদি উদ্দেশ্য খারাপ না রেখে কেউ সমালোচনা আমাদের করেন, সমালোচকই আমাদের বন্ধু। এইটাকে আমি এই যে অধ্যাপক রেহমান সুবহান স্যারের কথা ধার করে এটা আমরা বলতে চাই, এবং সেটাই আমাদের মূল কথা। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার দৃষ্টি আকর্ষণ করে কয়েকজন দর্শক অনেকগুলি এসএমএস পাঠিয়েছেন, আমি মোদ্দাটা আপনাকে শোনাই। আপনি যখন বলছিলেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল, তারা প্রশ্ন করেছেন যে বিএনপির গণতান্ত্রিক দল তার কোনো লক্ষণই দেখা যায় না, কারণ বিএনপির সর্বপর্যায়ে, বিশেষ করে শীর্ষ পর্যায়ে সকল কিছুই নিয়ন্ত্রিত হয় একজন বা দুজনের মাধ্যমে, এবং দলের অঙ্গ সংগঠনগুলো তাও নিয়ন্ত্রিত হয়, এবং দলের মধ্যে অনেক এন্টি লিবারেশন ফোর্সও আছে, সেটি আসলে খুব গণতান্ত্রিক নয়। বিএনপির কোনো কিছুই গণতান্ত্রিক নয় বলে সে মনে করেন, সেটাও সে একটি খুবই সুইপিং কমেন্ট, সেটি
কি আপনি মন্তব্য করবেন। জনাব সময় রেজাল্ট করে আপনার দৃষ্টি আকর্ষণ করে যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নগুলি হচ্ছে অনেকটা এরকম যে ঢাকা শহরে আসলে পুরো বাংলাদেশ নয়, পুরো বাংলাদেশের নানা জায়গায় নানা কিছু আসলে নিয়ন্ত্রিত হচ্ছে, কতগুলি যুবলীগ, ছাত্রলীগ বা সরকারের ছত্রছায়ায় থাকা বিভিন্ন জনের মাধ্যমে। এ থেকে আসলে পরিত্রাণ বা নিয়ন্ত্রণের আসলে উপায় কি? আমরা আসলে রাজধানী ঢাকা সহ বা ঢাকার বাইরে যেসব ঘটনা, টাঙ্গাইলের মতো বড় ঘটনা ঘটলে সেগুলি নিয়ে আমরা ব্যস্ত থাকছি, কিন্তু আদতে ঢাকার বাইরের মানুষ আসলে খুব শান্তিতে বা খুব নিরাপদে আছে বলে অনেকে মনে করছেন না। রাজা ভাই, আপনি এই ব্যাপারে কি? এখন আমার প্রথম কথাটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত শ্রম দিয়ে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে অর্জন করতে হয়। আর তার দলেরই বিভিন্ন জায়গায় কেউ কেউ আছেন, কেউ অনেকে আছেন, তারা বিসর্জন দেয়। অর্জন করতে হয় শেখ হাসিনাকে একাকে, আর বিসর্জন দেওয়ার জন্য লোক অনেক রয়েছে। তবে আসার কথাটা হলো সেই জায়গায় যে এই জাতীয় ঘটনা প্রবাহের পরেও শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সবচেয়ে যে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলি, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সামাজিক সুযোগ সমৃদ্ধ করা, তার স্বাস্থ্য ব্যবস্থা, আধুনিক তথ্য প্রযুক্তি সম্মত জায়গা, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্টগুলো শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে, আপনি দেখবেন অনেক জায়গায় কিন্তু অ্যাকশন হচ্ছে। মফস্বলে যুবলীগ, ছাত্রলীগের নামে যে ভয়ঙ্কর অপরাধ অনেক জায়গায় ঘটছে না, কথা বলা যাবে না, কিন্তু শেখ হাসিনা যেভাবে কোনো কাউকে ছাড় না দেওয়ার যে প্রিন্সিপালটা তিনি অ্যাডাপ্ট করেছেন, আমার মনে হয় সেই জায়গায় আমরা একটা আশ্বস্ত থাকতে পারি যে এই অবস্থা অব্যাহত থাকবে না। পাশাপাশি যে জিনিসটা আপনি বলছেন, প্রশ্নের জায়গাটা, সে একটা সুশাসনের জন্য দরকার, কিন্তু স্টিয়ারিং যার হাতে আছে তিনি অনেক কিছুকে মোকাবেলা করে যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমার ধারণা ভালো একটা কিছু আসবে, এই অবস্থা চলতে থাকতে পারে না। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি আগের এসএমএসগুলি শুনলেন। একজন মিল্টন এইমাত্র এসএমএস পেয়েছে, বিএলপি বলেন আর আওয়ামী লীগ বলেন ক্ষমতা আসলে একই নীতি অনুসরণ করে, ক্ষমতা পেলে সহযোগী, না পেলে প্রতিবাদী, এটা ঠিক না বেঠিক। আরেকজন ইউসুফ, উনি বলছেন গভর্নমেন্ট কি বেতন না বাড়িয়ে নতুন স্কুল কলেজ এমপিও ভুক্ত করতে পারতো না, শিক্ষকদের কিছু দেখতে পারতো না, সেটি করলে ভালো হতো কিনা? এরপর জয়নুল আবেদিন, আপনি বিএনপির ভিতরে গণতন্ত্র নিয়ে বা আর বাকি প্রসঙ্গগুলি নিয়ে আপনি একেবারে সব শেষ, আমাদের 1 মিনিট আছে। আমি প্রথম কথা হচ্ছে, দর্শক যে কথাটা বলেছে, দর্শকরা আসলে অনেক একাধিক অনেকে, হ্যাঁ, যে কথাটি বলেছে বিএনপি গণতান্ত্রিক দল নয়, এটা তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তিনি হয়তো বলেছেন। কিন্তু আমি যেটা মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এবং এই দল সৃষ্টি হয়েছে একটি আদর্শ নিয়ে, সেটা হলো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এটা তাদের প্রথম বা দলের কনস্টিটিউশনের প্রথম সবক, যে এখানে গণতন্ত্র থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ পরিচালিত হবে, সেখানে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবে। এটা হচ্ছে বিএনপির প্রথম কথা। সুতরাং যে কথাটি দর্শক বলেছেন, এই কথার সারবস্তু এখানে নাই, এবং এইটার প্রতিফলন হচ্ছে যে আমি আগেও বলেছি, এখনো বলি, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে তৃণমূল থেকে গঠন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে নির্দেশ চলে গিয়েছে বিভিন্ন একেবারে তৃণমূল পর্যায়ে আবার বলছে যে ব্যর্থ আসলে কেন্দ্র, তৃণমূলই অনেক সফলতা দেখা গেছে, কেন তৃণমূলকে পুনর্গঠন করা না, এবং সেই ব্যর্থতা কোথায় এবং বা সফলতা কোথায়, সেটা তৃণমূল থেকে আমাদের হবে। সেখানে সেই অবস্থার মধ্যে যখন দল একটা পুনর্গঠিত অবস্থার মধ্যে ফিরে আসবে, সেই অবস্থার মধ্যে। কিন্তু কথাটা হচ্ছে, বিএনপি এখন সারা দেশ একটি দুরবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে। ভুল রাজনীতি কারা করেন, এইটা পরবর্তীতে প্রমাণ হবে, যখন এখন আজকে নির্বাচন হলে সেটা প্রমাণিত হবে যে দেশের মধ্যে এবং আপনার নির্বাচনে আসলে এবং 80% এবং আপনার নির্বাচনের থেকে কোন ধরনের নির্বাচন, সেটাই তো আপনারা নির্বাচনে আজকে নির্বাচন হলে এবং নির্বাচন আপনারা এবং সেই নির্বাচনটা যদি আপনারা প্রতিহত না করেন, ক্রেডিবল, আপনারা যদি প্রতিহত না করেন, আপনারা প্রতিহত না করেন। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। তার আগে আমাদের অনেক দর্শক আজকে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আসলে প্রশ্ন করেছেন। আমি তাদেরকে আসলে দুই জনকে না পড়ে পারছেন। আরেফিন সানি, তিনি বিগত 5 বছরগুলির কথা মনে করে দিয়ে বলেছেন যে কয়জন 100 পেয়েছে, এবার কিভাবে 1500 জন 100 পায়। আমি জানি না 1500 জন 100 পার ততটি উনি কোথায় পেলেন, তিনি সরকারের কাছে এটা জানতে চেয়েছেন। আরেফ সানি, তিনি বলছেন গভর্নমেন্টের মতে আসলে আমাদের মতো অনেক কষ্ট করে মেডিকেল প্রিপারেশন নিয়েছে যারা, তারা আসলে দেশপ্রেমিক না, যারা প্রশ্নপত্র ফাঁস করেছেন তারা আসলে দেশপ্রেমিক, এরকম কথা বলছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সমর রেজাল্ট করিম, জনাব রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।
আজকের বাংলাদেশ।